দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে জাকিয়া খান চন্দনার একক চিত্রকলা প্রদর্শনী অবচেতন মনের বাস্তবতা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ৮ জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুর আলম আজাদের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা আবু হুরায়রা তানভীর। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। আজকের সকালটা মনে হয় একটু ফ্রি ছিল না? একদম একদম। আজকে কোনো কাজ নেই, শিডিউল। সাধারণত মাসে কতদিন কাজ থাকে বা সপ্তাহে কতদিন কাজ থাকে? ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় মজা হচ্ছে আপনাকে এটা হিসাব করতে হয় না, যে আপনাকে আসলে মান্থে কদিন কাজ করতে হবে বা কদিন শুট করতে হবে। আমাকে ওইভাবে ভাবতে হয় না। অন অ্যাভারেজ হয়তো একটা হিসাব বের করা যায় কদিন থাকে, বাট প্রিটি শিওর আমি কখনোই সেটা 5 থেকে 10 দিনের বেশি চাই না কোনো মাসে। আচ্ছা। যদি কোনো মাসে তার থেকে বেশি হয়ে যায়, সেটা আমার কাছে ওয়ার্ক লোড মনে হয়। ওকে, 5 থেকে 10 দিন, এই যে সময়টা ভ্যারি করে নিশ্চয়ই, 7 দিন হতে পারে, কখনো 8 দিন হতে পারে। এই সময়টা নিজেকে দেওয়া বা কিভাবে আসলে ইউটিলাইজ করা হয়? যে সময়টা আমি শুটিং করি 5 থেকে 7 দিন। শুটিং করেন না যে সময়টাতে, সেই সময়টাতে কি করা হয়? মাসে 5-7 দিন শুটিং করলেও আমার পুরো মাস জুড়ে হয়তো বা 5-7 দিন শুটিং থাকে। আচ্ছা। এমন না যে আমার 5-7 দিন টানা শুটিং, ধরুন 3 দিন টানা শুটিং বা 2 দিন টানা শুটিং, এরপরে আবার 2-3 দিন ব্রেক আছে, আবার 2-3 দিন টানা শুটিং, যেটা একক প্রোডাকশন গুলোতে হয় আর কি। বা আমি যখন ধারাবাহিক গুলো করছি, ধারাবাহিকে হয়তো পার লট আমাকে 2 দিন বা 3 দিন নিচ্ছে, ওই 2-3 দিন পরে আবার আমার ব্রেক আছে। এখন আমি চাইলে এই ব্রেকটা না নিতে পারি, আমি চাইলে ওই ব্রেকের টাইমে কাজ নিয়ে নিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় আমি যে পেশায় আছি এখানে ব্রিদিং স্পেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা চরিত্র করার পর আপনাকে পজ নিতে হবে, ব্রিথ করতে হবে, নিজেকে প্রিপেয়ার করা নেক্সট চরিত্রের জন্য। এই যে স্কেজুয়াল মেইনটেনেন্স, এটা আসলে ডায়েরিতে নোট করে রাখা হয় না, মোবাইলে লিখে রাখা হয়? কিভাবে আসলে মেইনটেইন করেন? আমি একদমই ডায়েরিতে নোট করে রাখি, অ্যানালগ প্রসেসে। আচ্ছা। কারণ আমি ডিজিটাল কোনো ফরম্যাটে বিশ্বাস করি না। ফোন ফরম্যাট হয়ে যেতে পারে, ফোন হারিয়ে যেতে পারে। সো আই প্রেফার নোটবুক। ওখানে কলম দিয়ে নোট করে রাখি, কোনো একটা ডেট ক্যান্সেল হলো আবার কলম দিয়ে কেটে দিই, সো দ্যাট আই ক্যান সি এটা কেটে দিয়েছি, এটা ক্যান্সেল হয়েছে। বাট ইফ ইটস ডিজিটাল, আপনি তো জাস্ট রিমুভ করে আবার লিখছেন, সো ইটস বেটার অন
অ্যানালগ ফর্মেট। মানে লেখা থাকলো যে এটা বাদ হয়ে নতুন কোনো কিছু অ্যাড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এনটিভির পর্দায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে, যেটা পরিচালনা করেছেন মুসাফির রনি এবং এটার স্ক্রিপ্টিং এ কাজ করেছেন অর্ক মোস্তফা। কেমন লাগছে নাটকটিতে কাজ করে? দীর্ঘদিন পর আমরা এনটিভির ধারাবাহিক আপনাকে দেখছি, মা বাবা ভাই বোনের পর। কেমন লাগছে? প্রথম যেটা বলতে হয়, এটা সবসময় আনন্দের এনটিভির জন্য ধারাবাহিক করা। সামহাউ এটা আমার এনটিভির সাথে সেকেন্ড ধারাবাহিক। প্রথম যে ধারাবাহিকটি ছিল সেটাও আমার ভীষণ পছন্দের ছিল, দর্শক প্রিয় ছিল, যেটা নির্মাণ করেছিলেন হাসান রেজাউল সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। এটা যে কাস্টিং লিস্ট ছিল অলমোস্ট সিমিলার কাস্টিং লিস্ট এখন যেটা করছি ঘরে বাইরে, এখানেও এটা একটা পারিবারিক গল্প এবং সামহাউ এই গল্পটা আমি আরো বেশি এনজয় করছি মা বাবা ভাই বোনের থেকে। কেন বেশি এনজয় করছি? কারণ এইখানে যে চরিত্রগুলো, এখন যে চরিত্র আমি করছি সজীব, আমার এই চরিত্রটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, মানে কোন অ্যাঙ্গেল থেকে এই চরিত্রটা পছন্দ হয়েছে? কারণ সজীবের একটা মাইন্ডসেট আছে। সজীব চিন্তা করে মানুষের কথা, সজীব চিন্তা করে কৃষকের কথা। আপনি যে কোনো দেশে সব থেকে গুরুত্বপূর্ণ প্রফেশন আমার কাছে মনে হয় কৃষকদের প্রফেশন, কৃষিকাজ। যদি তারা কৃষিকাজটা না করতেন প্রপারলি তাহলে হয়তো আমাদের মুখে খাবার আসতো না, আমাদের প্লেটে খাবার চলে আসতো না। সো একটা দেশের সব থেকে ফান্ডামেন্টাল প্রফেশনে যারা আছে তাদেরকে নিয়ে ভাবা, তাদেরকে নিয়ে কাজ করার টেন্ডেন্সি এই চরিত্রের আছে সজীবের। সেটার জন্য সে তার পুরো পরিবার ত্যাগ করতে রাজি আছে। সো আমার কাছে, এবং একটা খুব ইনোভেটিভ বিজনেস প্ল্যানিংও তাদের জন্য সে সেট করেছে, যেটার জন্য এই ক্যারেক্টারটা শেষটা আমি দেখতে চাই, এটা কিভাবে শেষ আচ্ছা, করতে চাই। তার মানে শেষটা এখনো জানা নেই। না, আমরা তো মাত্র 12 পর্ব অন এয়ার যাচ্ছে এবং শুটিং চলছে, কয়েকদিন পরে আবার শুটিং। কিন্তু গল্পের প্লটটা তো জানা থাকে মোটামুটি, যে এটা কোন দিকে এগোচ্ছে বা এটা ফিনিশিংটা কোন দিকে স্পয়লার হয়ে যাবে না? রেসপন্সটা কেমন পাচ্ছে? খুব ভালো, খুব ভালো। আমার ওয়াইফ খুব পছন্দ করছে, মানে শি ইজ এ ক্রিটিক। ওকে। তার স্বাভাবিকভাবে সব কাজই যে সে আমার পছন্দ করে এমন না, যে কাজটা ভালো হয় না সেটা নিয়ে সে ক্রিটিসাইজ করে, যেটা ভালো হয় সেটা বলে, যেটা খুব ভালো হয় সেটাও বলে। প্রোডাক্টিভ সমালোচক বলা যেতে পারে। হ্যাঁ। এবং এই গল্পের যে বাকি কলাকুশলী, বিশেষ করে শহীদুজ্জামান সেলিম ভাই আমার সব থেকে পছন্দের অভিনেতাদের মধ্যে একজন বাংলাদেশে, সে তাকে ওখানে পাচ্ছি, তার সাথে অভিনয় করার সুযোগ হচ্ছে, সে গাইড করে প্রত্যেকটা পারফরমেন্সে, প্রত্যেকটা সেটে। সো সেও বেশ প্রশংসা করলেন, গতকালকে তার সাথে দেখা হয়েছিল। এটা সবসময় পজিটিভ ইন্সপায়ারেশন, সামনে এগিয়ে যাওয়া। ডেফিনেটলি, নো ডাউট। এনটিভিতে তো আপনার আসলে প্রচুর সিঙ্গেল ফিকশন গেছে, মানে আমরা দেখি সবসময়। তো এই যে ধারাবাহিকের রেসপন্স এবং সিঙ্গেল যে কোনো নাটকের রেসপন্স, দুটো কি আলাদা রকম থাকে কিনা? রাইট, সবসময় আলাদা। ধারাবাহিকে আপনার একটা চরিত্র তৈরি হয়, একটা চরিত্রের সাথে দর্শক তৈরি হয়, ধরেন কানেক্টেড হতে থাকে প্রতিনিয়ত। চরিত্র সামনে আগায়, দর্শক চরিত্রের সাথে সামনে আগায়, দর্শক ভাবে এর পরে কি হচ্ছে। এটা তো সিঙ্গেল নাটকের অপশনই নাই। সিঙ্গেল নাটক একটা সর্টেড ডিউরেশনের মধ্যে আপনি দেখে ফেলছেন, চরিত্র বোঝার আগে চরিত্র শেষ হয়ে যায়। সো ওটা একটা ডিফারেন্ট ফান, ওটা একটা ডিফারেন্ট ম্যাজিক। বাট ধারাবাহিক এটা ডিফারেন্ট জার্নি। আপনি সচরাচর ধারাবাহিক নাটকে কাজ করেন না খুব একটা, সিঙ্গেলটাই প্রিফার করেন। কেন আপনার কাছে মনে হলো যে ঘরে বাইরে আপনি কাজ করতে চান? বিকজ অফ ইটস প্লট। ওকে। এটা একটা পারিবারিক গল্প, আর আমার কাছে মনে হয় এই গল্পের চাহিদা সব সময় আমাদের দেশে ছিল, আমাদের দেশে না, পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রিতে আছে। ফ্যামিলি ড্রামার কথা বলছেন? রাইট, ড্রামা, বেসিক্যালি ড্রামা হুইচ ইজ ফ্যামিলি ওরিয়েন্টেড। সো ড্রামা জনরা হচ্ছে টেলিভিশনের সব থেকে প্রাইম জনরা। যদি ড্রামা জনরাই না করি, কমেডি আছে, দেয়ার আর আদার জনরাস টু, বাট ড্রামা ইজ দ্য মোস্ট প্রেফারেবল জনরা। সো ওয়াই নট? আর এনটিভি আমার খুব পছন্দের একটা চ্যানেল, বরাবরই আমার অভিজ্ঞতা ভালো এনটিভির সাথে। আমার ভালো ভালো প্রোডাকশন গুলোই মূলত এনটিভিতে আসে। সো ওয়াই নট, ওয়াই নট? বা ভালো ভালো প্রোডাকশনগুলোর সাথেই আপনি যুক্ত হন, এমনটাও বলা যেতে পারে। বা এমনটাও বলতে পারেন, ভালো ভালো প্রোডাকশন গুলাই এনটিভিতে, সেটাও হতে পারে। আপনি এনটিভিকে ক্রেডিট দিতে পারেন এটার জন্য। সবচাইতে মানে সব প্রোডাকশন ভালো হোক বা খারাপ হোক, নিজের কাছে না ভালো লাগার একটা বিষয় থাকে। সেটা দর্শক প্রিয়তা পাক বা না পাক, নিজের ভালো লাগার জায়গাটা আলাদা রকম হয়। সেরকম কোন একটা প্রজেক্টের কথা যদি জানতে চাই আপনার কাছে, তাহলে সেটা কোন প্রোডাকশনের কথা বলবেন আপনি? এনটিভিতে প্রচারিত হয়েছে এমন কোন প্রোডাকশন?
এরকম একটা প্রোডাকশনের কথা বললে পার্সিয়ালিটি হয়ে যাবে, টু বি ভেরি অনেস্ট। কারণ আমি জানি মানে এই বছরই আমার হয়তো বা অনেকগুলো প্রোডাকশন এনটিভিতে এসছে। গত 2-3 মাসে যে কয়টা প্রোডাকশন গিয়েছে সবগুলোর নামও হয়তো আমি মনে করতে পারবো না। আমাকে একটু রিকল করতে হবে, আমাকে চেক করতে হবে লাস্ট কি কি গিয়েছে। সো বা সামনে যেগুলো আসছে আমি বলতে পারি রিসেন্টলি, ভেরি রিসেন্ট যেটা এনটিভিতে গিয়েছে, শেষের গল্পের পরের গল্প, একটা একক নাটক যেটা মুরাদ পারভেজ নির্মাণ করেছেন। গল্পটা বেশ সুন্দর, আচ্ছা, বেশ সুন্দর। লাস্ট আমার এটার কথা মনে আছে। সাধারণত অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের এরকম হয় যে কোনো একটি চরিত্র যখন বেশি দর্শকপ্রিয়তা পায় তখন সেই ধরনের চরিত্রের কল বারবার আসতে থাকে। আপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আপনি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করেন এবং সেটা সফলভাবে আপনি করতে পারছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? ওই যে যেটা বললেন সেটা হয় যখন একটা চরিত্র, একই ক্যাটাগরির চরিত্র আমি খুব ভালো করে ফেলি, একাধিক জায়গায় ভালো করে ফেলি, তখন ওই চরিত্র ওই শেডের চরিত্রের জন্য অনেক কল আসা শুরু করে। হ্যাঁ, আমি খুব ইচ্ছাকৃতভাবে ওগুলো না করে দিই। মানে এই না করাটা পরবর্তীতে কনসিকুয়েন্সেস উল্টো হতে পারে কিনা, যে তার কাছ থেকে কাজের সুযোগ আবার আসবে কি আসবে না, সে একটা কনফিউশনের জায়গা দেখুন, তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় উপকার আপনি আপনার জন্য করতে পারবেন না বলে। ডেফিনেটলি না বলা আপনাকে একটা কেউ আর্ট। কাজ দিল কি দিল না ওটা না ভেবে আপনি আপনার নিজের জন্য না বলাটা খুব জরুরি। আমি জানি আমাকে টাইপকাস্ট করে ফেলবে, আমি যদি স্বাভাবিক, ইটস আ বিজনেস পলিসি টু, যে ধরনের চরিত্র মানুষ পছন্দ করছে ওই ধরনের চরিত্র যদি আমার কাছে খুব ফ্রিকোয়েন্টলি আসে, আপনাকে ধরে নিতে হবে এটা ফর দ্য বিজনেস পারপাস, যেহেতু অডিয়েন্সের একটা ডিমান্ড আছে এই ধরনের চরিত্রতে আমাকে দেখার। সো ওইটা ফুলফিল করা। সো ওটা আমি যদি খুব ফ্রিকোয়েন্টলি করি তাতে করে কি হবে, আমি হয়তোবা ডিমান্ড ফুলফিল করছি, অ্যাট দ্য সেম টাইম আমার ক্যালিবার হারাচ্ছি, আমি টাইপকাস্ট হিসেবে পরিণত হচ্ছি। সো ওটা আপনার নিজের স্বার্থেই না করতে হবে, যে না খুব ভদ্রভাবেই হয়তো আমি যেটা করি, অনেকের অনেক ধরনের ওয়ে আছে, আমি যেটা করি ভাইয়া এরকম কাজ তো লাস্ট কদিন আগে একটা করলাম, নাম মেনশন করি, দেখেন এই গল্পটা দেখেন, একদম সেমই, এখানে আমার থেকে বেটার অন্য কাউকে নেন, হয়তোবা ওটা আরো ভালো লাগবে দেখতে। বিনয়ের সাথে না করে দাও। তুমি তাই, আপনার তো রুড হওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মডেলিং এ ক্যারিয়ারটা শুরু হলো, এখন মডেলিং এ খুব একটা দেখা যাচ্ছে না কেন? আমি আসলে, সবাই এটাকে মডেলিং বললেও আমি মডেলিং বলি না। বিজ্ঞাপন চিত্রে আমি যখন অভিনয় করতাম সেটা অভিনয়, সেটাও এক ধরনের স্ট্র্যাটেজিক্যাল পারফরমেন্স। মডেলিং আমি স্ট্রেট আপ যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে মডেল বলি। আমি সেটা হয়তো একদমই লাইফে অভিজ্ঞতা নেই তা না, দু একটা ব্র্যান্ডের জন্য হয়তো ছোটবেলায় কাজ করা হয়েছিল। বাট বিজ্ঞাপন চিত্রে আমি যখন এপিয়ার করি তখন ওটাকে আমি মডেলিং বলি না। অ্যান্ড ওইটা আমি করেছি দীর্ঘ সময় ধরে, বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি, যেটা ম্যাক্সিমাম আসলে এই মেইন স্ট্রিম অভিনয় আসার আগে। আচ্ছা, সো দ্যাট ইজ ফান, ওটাও বেশ মজার। ওখানে আসার গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে শুরু করেছিলাম। এই গল্পটা আমার কাছে মনে হয় যারা আপনার অডিয়েন্স তারা মোটামুটি সবাই জানে, জানা উচিত। অনেকে, আমি ইনফ্যাক্ট অনেকে সেটে এটা বলে ইন্সপায়ারও করি, যারা স্মল রোলস করছে সেটে, থাকে না, আমি একটা গল্প করছি, একক নাটক করছি, যেখানে আরো 5টা থেকে 10টা চরিত্র আছে যাদের হয়তো এপিয়ারেন্স খুব কম, সাপোর্টিং রোলস। এরা অনেক সময় ডিমোটিভেটেড ফিল করে সেটে, তাদের কাছে মনে হয় আমি কি আসলে এই জায়গাটায় আসতে পারবো, আমি কি কোনো একটা সময় লিড অ্যাক্টর হতে পারবো। তখন আমি বলি জাস্ট লুক এট মি, আই স্টার্টেড অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। এরকম মনে হয় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অনেক উদাহরণ আছে যে তারা পাসিং রোল করার পরেও তারা একদম মেইন স্ট্রিমে কাজ করেছে এবং লিড রোলে কাজ করেছে। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ দ্য ভ্যালিড প্রসেস। আপনি প্রথমেই তো আসলে আপনাকে লিড রোল দিলে ওটার ভার আপনি নিতে পারবেন না, ওইটার ওয়ার্কলোড আপনি নিতে পারবেন। এটা আরো সুন্দরভাবে আমি বলি যে ধরেন আপনার একটা গাড়ি আছে, আপনার গাড়ির ক্যাপাসিটি ক্ষমতা 50 কেজি নেওয়ার, আপনি নিচ্ছেন 100 কেজি, আপনার গাড়ি চলবে না বেশি দিন, নষ্ট হয়ে যাবে, বিকল হয়ে যাবে। কিন্তু আপনার গাড়ি ধরেন নিতে পারে 50 কেজি, আপনার গাড়িকে দিচ্ছেন আপনি 5 কেজি, অনেক দিন চলবে। দারুণ। সো আপনার আসলে আগে প্রিপেয়ার হতে হবে আপনি যে লোডটা নিচ্ছেন সেটার জন্য। সো লিড রোল একটা রেসপন্সিবিলিটি, ডেফিনেটলি। ওই রেসপন্সিবিলিটিটা শিখতে শিখতেও সময় লাগে। আপনি নায়ক হতে চেয়েছিলেন? না, কখনো না। হয়ে গিয়েছি নায়ক, আমি কখনো নায়ক হতে চাইনি, ইনফ্যাক্ট এখনো চাই না। আচ্ছা, ছোটবেলায় কেউ কখনো বলেনি যে তুমি দেখতে নায়কের মতো বা তুই দেখতে নায়কের মতো, নায়ক হতে পারিস? অনেক বলেছেন, দ্যাটস দ্য অনলি রিজন যেটার কারণে আমি হতে চাইনি। যেটা হয়েই আছে এটা হওয়ার কি আছে, নিজেই নিজের জীবনের নায়ক। অভিনেতা হওয়াটা একটা স্ট্রাগলের ব্যাপার, একটা জার্নির ব্যাপার, শেখার ব্যাপার, চর্চার ব্যাপার। নায়কটা আমি বলছি না ওটা ফেলে দেওয়ার ব্যাপার, অফকোর্স না।
ওটাও একটা সুপ্রিম এবং প্র্যাকটিস। ওটাও অনেক বড় একটা রেসপন্স। আমার স্টার্টিং তো ওইভাবে, যখন আমি ভিজুয়াল মিডিয়ামে মেইন স্ট্রিম অ্যাক্টিং এ আসি, আমি তো নায়ক হয়েই শুরু করি। সো আসলে যেটা হয়ে শুরু করেছি ওইটা হওয়ার তো আলাদা করে কোনো টেন্ডেন্সি আমার থাকার কথা না, বা কারোরই থাকে না। ওই আচ্ছা, জায়গা এই যে থেকে- বিজ্ঞাপন চিত্রে কাজ করছিলেন, তারপরে বদরুল আলম সৌদ ভাই আপনাকে ফোন করলেন Right. এবং নক দিলেন এবং গহীন বালুচরের জন্য বললেন, Right. তখন ওই সময়টাকে একটু প্রেশার ফিল করছিলেন যে অভিনয়টা ঠিকঠাক ভাবে করতে পারবো নাকি পারবো না, নিজেকে নিয়ে কনফিডেন্সের জায়গাটা কতটুকু ছিল? কনফিডেন্সের জায়গাটা অফকোর্স অনেক ছিল না, কারণ তখনও আমি বিজ্ঞাপনে যতটুকু অভিনয় করেছি ওখানে আসলে একটা চরিত্র হয়ে ওঠা যায়নি, একটা ফুল ফ্লেজেড গল্প টেনে নেওয়ার মতো ক্ষমতা তো আমার তখনও হয়নি। বাট ওই জায়গাটা থেকেই আসলে গ্রুমিং সেশনটা আসে। সুবর্ণা মুস্তফা ম্যাম, বদরুল আনাম সৌদ ভাই, তারা আমাকে যেভাবে গ্রুম করেছে সিনেমাতে অভিনয় করার আগে, অডিশন পর্বের পরেই যখন আই গট সিলেক্টেড ফর দ্য রোল, এরপর আমাকে যতটা সময় আসলে তারা দিয়েছেন, আমার পিছনে ইনভেস্ট করেছেন, ওই সময়টা আসলে তাদেরকে দেওয়ার পর লেস কনফিডেন্ট ফিল করার কোনো রিজন নাই। কারণ আমি আসলে কখনোই আর প্রেশারাইজড ফিল করিনি ওই সিনেমা করার পরে লাইফে, কোনো চরিত্র নেই। এবং অনেক ধকল গেছে ওই সিনেমাতে। অনেক কখনো মনে হচ্ছিল যে আর কাজ করতে পারছি না? হ্যাঁ, মানে ওই আমি তো গহীন বালুচর শুটিং করেছিলাম টানা 30 দিন বরিশালে লোকেশনে থেকে। এই প্রথম মনে হয় আমি বাসার বাইরে এতদিন, তবে family নিজের ছাড়া। শহরে বরিশাল। নিজের শহরে, বাট ওখানে তো আসলে আমার তো জন্ম বরিশালে না, আমার জন্ম ঢাকার শ্যামলীতে। সো আমার প্রথম বরিশালে যাওয়া হয় যখন আমার বয়স 13 বছর। আমি বরিশাল গিয়েছি আমার বাড়িতে, বাট ওভাবে যাতায়াত আমার ছিল না। বরিশালেই আমার প্রথম এত দীর্ঘ সময় থাকা ফর দ্য সিনেমার পারপাস, 30 days। এটা কিন্তু একটা কোইন্সিডেন্ট না? হ্যাঁ, বিশ্বাস করেন এটা এতটা আরামদায়ক অভিজ্ঞতা না। বাসা থেকে হুট করে বের হয়ে 30 দিন একটা ইউনিটের সাথে থাকা, ফ্যাটিক চলে আসে। এবং আসলে। এইটা সামহাও আমার ডিরেক্টর, আমার টিম জানতো যে ফ্যাটিক আসাটা স্বাভাবিক। সো এটা থেকে তারা বের করার জন্য যথেষ্ট আমাকে পজিটিভলি মোটিভেট করেছিল। বাট আমার কাছে এক্সস্টিং ছিল। এমন হয়েছে সিনেমা শুটিং যেদিন শেষ হয়েছে, লঞ্চে আমরা এসেছি বরিশাল থেকে ঢাকাতে সবাই। আচ্ছা, সবাই অনেক ফান করছিল, হাসি ঠাট্টা আড্ডা দিচ্ছিল, এক ধরনের পার্টির মতো করছিল লঞ্চে। আমি লঞ্চে ওঠার পর আমি জাস্ট কেবিনে ঢুকে যে ঘুমটা দিলাম, বলছে আর পারছি না, আমি আই নিড টু স্লিপ। আমি যে ঘুমটা দিলাম, আমি চোখ খুললাম, তখন আমি ঢাকাতে। And আমি কোনো কথাও বলি নাই কারোর সাথে। আমার আজ লাইক আমাকে বাসায় যেতে হবে। হ্যাঁ, আমার নিজের জন্য রেস্ট লাগবে। Rest লাগবে। তিলোত্তমার কথা একটু জানতে চাইবো, সেখান থেকে বের হওয়া কতটা কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল চরিত্রটা থেকে? তিলোত্তমা আমার এখনো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রোডাকশন, যেটা সত্যি কথা। তিলোত্তমা কেন ফেভারিট প্রোডাকশন? বিকজ তিলোত্তমার চরিত্রটা খুব নাইসলি ডিজাইন্ড একটা ক্যারেক্টার ছিল। হয় কি, আমরা অনেক ভালো গল্পে কাজ করি, বাট সব ভালো গল্পের চরিত্র খুব ভালো হয়ে ওঠে না, অফেন হয়ে ওঠে না, যেটা এখন থেকে আপনি 20-30 বছর আগে পেতেন, যে একটা চরিত্র ইটসেলফ ইজ এ নাইস স্টোরি। একটা চরিত্রের স্টার্টিং এন্ডিং ইটসেলফ ইজ এ স্টোরি। সেটা গত 15 বছরে আমার মনে হয় বা 20 বছরে অনেকটাই হারিয়ে গিয়েছে। যেটা তিলোত্তমাতে করে আমি স্যাটিসফ্যাকশনটা পেয়েছি, যেটা একটা 3টা অ্যাক্ট ফুলফিল করা চরিত্র। সো এই চরিত্র করতেই অনেক মজা পেয়েছিলাম। তারপর সেখান থেকে বের হওয়াটা কি একটু কঠিন ছিল ওই চরিত্র না, থেকে? ভালোই কঠিন। ওই চরিত্রটা করাটা যে ধরনের ট্রমাটাইজিং ছিল, মানে ওই চরিত্রে নিজেকে বিশ্বাস করলে আপনাকে যে ধরনের মানসিক চাপের ভিতর থেকে বা যে ধরনের স্ট্রেস বা ট্রমার ভিতর থেকে যেতে হবে, আমি বিশ্বাস করি এই ধরনের স্ট্রেস আপনি বেশি দিন নিতে পারবেন না, বা কোনো মানুষই বেশি দিন নিতে পারে না। সো ওইখান থেকে ওই শুটিং শেষ করে বের হওয়ার পর, আমার ব্যাক করার পরও বেশ কিছুদিন ওই ট্রমার মধ্যে আমি ছিলাম। আমি কথা বলতাম না কারোর সাথে। আমাকে নর্মাল হতেই, নিউট্রাল একটা পজিশনে আসতেই আমার মানে 4-5 দিন সময় লেগেছিল। না, আপনি কি এমনিতে অনেক বেশি সেনসিটিভ অ্যাজ এ পারসন, আমার মনে হয় প্রত্যেক আর্টিস্ট সেন্সিটিভ। আপনি যদি মিনিমাম সেন্সেশন বা সেন্সিটিভিটি আপনার মধ্যে না থাকে, আপনি তো সূক্ষ্ম থেকে সূক্ষাধিক অনুভূতি মানুষের ধরতে পারবেন না, আর ওটা এক্সপ্রেশনে আনতে পারবেন না। অফ কোর্স। এমনি কি চিন্তা আছে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে, কিভাবে গোছানোর চিন্তা আছে? আপনি আমাকে বলেন, ক্যারিয়ার নিয়ে চিন্তা করে আসলে কে কি করতে পারছে জীবনে? কেউ কিছুই করতে পারেনি, কিন্তু তারপরও নিজেদের অনেক ইচ্ছা থাকে, তাই না? অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমি কিছু একটা করে যেতে চাই, একটা ড্রিম থাকে। সেরকম কিছু কথা যদি বলতে চান। আমি ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম আপনাকে তিলোত্তমা নিয়ে, যে একটা চরিত্র করে আমি
যতটা আনন্দ পেয়েছি, আমি আসলে রেস্ট অফ দ্য লাইফ যতদিন নিঃশ্বাস নিচ্ছি অভিনয়টা করতে চাই আনন্দের সাথে, স্যাটিসফ্যাকশনের সাথে। এমন না যে ও আমি তো অভিনয় করি, পেশাগতভাবে আমাকে কাজটা করতে হবে তাই করছি, বা আমার অর্থের প্রয়োজন পেশাগতভাবে তাই কাজটা করছি, এভাবে না। আমি কাজটা আসলে আনন্দের সাথেই করতে চাই, এটা প্রাইমারি পারপাস, এটা আপনি বলতে পারেন আমার প্রাইমারি মোটিভেশন এখানে। বাট অভিনেতা হিসেবে আসলে নিজেকে যতটা উচ্চতায় দেখতে চাই, ওটার জন্য আসলে আমাকে এখনো অনেক বড় বড় জার্নির মধ্যে থেকে যেতে হবে। কিভাবে যেতে হবে সেটা আমি এখনো জানি না, এখনো আমি জানি না। আই এম জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, লার্ন দোজ প্রসেস। সো আসলে খুব বড় কথা বললে সেটা বোকামি হবে, বাট অবশ্যই আমার অভিনয় নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা আমার আছে কাছে মনে হয় ডেস্টিনেশনের চাইতে জার্নিটা ইম্পর্টেন্ট, জার্নিটা very এনজয় করাটাই সবচেয়ে Very জরুরি। important. এই জার্নিটা সুন্দর হোক, ভালো হোক, অনেক অনেক ভালো কিছু আপনার ক্যারিয়ারে যুক্ত হোক সেই প্রত্যাশা করছে। একেবারে শেষের দিকে চলে এসেছে, আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এনটিভিকে, এনটিভির নিমন্ত্রণে এসে। আমি সম্ভবত প্রথম এই অনুষ্ঠানে এসেছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সবসময় এনটিভির সাথে থাকবেন, কারণ আমার সমস্ত ভালো কাজগুলো এনটিভিতে আসে। অ্যান্ড আরও সামনে বহুত বহুত কাজ আসবে ভালো, যেগুলো আমি পার্সোনালি পছন্দ করি। সো আপনারা আশাহত হবেন না, অ্যাটলিস্ট আমার কন্টেন্ট দ্বারা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।